হুম। সবাই কষ্ট করে ক্লাসে জয়েন করছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। তো আমার ইংলিশ এবং বাংলা এর পাশাপাশি আমি আরো কিছু ক্লাস নেবো, যেমন তোমাদের হচ্ছে ইংলিশ নেবো, বাংলা নেবো। মানে আমি যদি সুস্থ থাকি, সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে আমার শারীরিক সুস্থতার উপরে। যার কারণে পড়াটা একটু লেট হইতেছে। তো আমার মেন যে টার্গেটটা এটা হচ্ছে তোমাদের 2 বছরের মধ্যে তোমাদের সিলেবাস এগুলো শেষ করা যায়। মানে আমি আজকে হুট করে যে সিলেবাস শেষ করার ব্যাপারটা এরকম না। আমি তোমাদের এখানে বাংলা পড়াবো, ইংলিশ পড়াবো, আরবি আছে না, আরবি ইসলাম আছে না তোমাদের? হ্যালো? জি স্যার। জি স্যার। ভাইয়া। ইসলামে কিভাবে ভালো করা যায় এটাও পড়াবো, মানে ইসলাম শিক্ষা কিভাবে প্লাস উঠানো যায়। মানে এই বাংলা ইংলিশ কোর্সটার ভিতরে। তারপরে মনে করো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে না? হুম। বাংলাদেশ জি স্যার। জি স্যার। ওই জি ভাইয়া। সাবজেক্টটা কিভাবে পড়া যায় ওইটাও তোমাদেরকে আমি দেখাবো। এখন এই সব কিছু আটকে গেছে, মানে যে জিনিসটার কাছে আটকে গেছে এটা হচ্ছে যে আমার অসুস্থতার কাছে না। কারণ আমি খুব একা হয়ে গেছি, আমি আর পাশে কেউ নাই, এটা হচ্ছে মেন কথা। আমি একা ঢাকাতে, আমার আম্মু আবার একা বাড়িতে, আমার বোন হচ্ছে আবার মেডিকেলে। মানে সব মিলে একটা হজবরল অবস্থা আর কি, বুঝছো না? আর তিনজন তিন জায়গায়, যেভাবে আসলে লাইফ লিড হয় না, আর অনেক বেশি সেন্সিটিভ, যেটা আমার সুস্থ হইতে অনেক বেশি টাইম লাগতেছে, মানে একা থাকার কারণে। তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে আমি একটু যদি সুস্থ হই আর কি, একটু রিকভারি হয়, আমি চেষ্টা করতেছি একলাই সুস্থ হওয়ার জন্য আর কি। না পারি তাহলে হয়তো বিকল্প চিন্তা করতে হবে, বা কারো হেল্প নিতে হবে, বা কারো সাপোর্ট নিতে হবে। তখন জিনিসটা ইজি হয়ে যাবে। তো আমার মেনলি টার্গেটটা কি, বারবার আমি বলতেছি যেটা, যে আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো, প্রথম টার্গেট। 2 নাম্বার হচ্ছে যে বাংলাতে ভালো মার্ক উঠানো, কেমনি প্লাসটা নিশ্চিত করা যায় এটা, বাংলাটা শেষ করা। 3 নাম্বার হচ্ছে কি, ওই যে বললাম না, বাংলাদেশ, বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, তারপরে যে আরো সাবজেক্ট গুলো আছে এগুলোতে কিভাবে তুমি ভালো করে মার্ক উঠাইতে পারবা, ওই টেকনিক গুলো কি তোমাকে দেখাই দেওয়া। বুঝতে পারছো? কেন দেখাই দিব? কারণ হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম আর কি, মানে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য হলো তো। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি যে কেন্দ্র থেকে পরীক্ষা দিছি, এই কেন্দ্রটার নাম হচ্ছে চিনাইর, হুম, কেন্দ্র আর কি, চিনাইর হাই স্কুল এটা, বুঝছো? যেটাতে তানজিবুল এখন পড়ো, চিনাইর স্কুলে। তো আমি ওই কেন্দ্রে পরীক্ষা দিছি, ওইখানে পরীক্ষা হয় এখানে সুলতানপুর, বাসুদেব, তারপর চাঁদপুর, তারপর হচ্ছে হাবুচ, অনেকগুলো কেন্দ্রের স্টুডেন্ট এসে এখানে পরীক্ষা দেয়। তো আমি ওই বছর ওই কেন্দ্রে থেকে একমাত্র স্টুডেন্ট যে গোল্ডেন এ প্লাস পেয়েছে। বুঝতে পারছো? আর কেউ কিন্তু ওই সময় গোল্ডেন পায় নাই, বাকি সবারই কোনো না কোনো সাবজেক্টে কি হয়েছে, ছুটে গেছে। আর আমি যখন 9 থেকে 10-এ উঠি, আমি কিন্তু মানে এত ইয়ে ছিল না, 9 থেকে যখন 10-এ উঠি তখন আমি এত বেশি মার্ক পাইছিলাম, মানে পুরো সুলতানপুর গ্রামে লারা পড়ে গেছে। এমনি সমস্যা হচ্ছে কি জানো, আমার লাইফে কোনো কিছু হইলে, পজিটিভ হোক নেগেটিভ হোক, এটা নিয়ে সারা দুনিয়া এমনি এটা লারা পড়ে, এটা আমি বুঝে গেছি। আর মানুষের এটা হেডেক হয়েছে, আমার নিয়ে এটা গবেষণা করে। মানে সত্য লারা পড়ে, মিথ্যা লারা পড়ে, কেউ মিস উল্টা পাল্টা ইনফরমেশনও ছড়ায়। যতটুকু দেখলাম মানে উল্টা পাল্টাটাই বেশি ছড়ায়, ভালোটাই কম ছড়ায়। তোমরা তো এটা জানো না যে আমি যখন 9 থেকে 10-এ উঠছি, এখানে সুলতানপুর স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে, আছে না? খুব কম স্টুডেন্ট জানো যে আমি যে পরিমাণ মার্ক পাই 9 থেকে 10-এ উঠছি, এই পরিমাণ মার্ক কেউ পাইছে না। এটা কি তোমরা জানো? না ভাইয়া। মানে তুমি তো, কাফি জানার কথা না, সুলতানপুরে যারা আছে এরা জানে কিনা? জি স্যার। তোমরা জানো? আমি জানি না। মানে আসলে এরকম মার্ক পায় কেউ 9 থেকে ফার্স্ট হয়েছে না, মানে এত বেশি মার্ক পায়। আবার আমি যে বছর কেন্দ্রে থেকে, আমি ওই কেন্দ্রে থেকে একমাত্র স্টুডেন্ট যে ওই কেন্দ্র থেকে গোল্ডেন এ প্লাস পাইছে, আর কেউ গোল্ডেন এ প্লাস পাইছে না। বুঝতে পারছো? এরপর এটাও কিন্তু শেষ হয়েছে না। মানে পজিটিভটা কেউ জানে না, সবাই নেগেটিভটাই জানে, অনেক মানে নেগেটিভটা মিথ্যাটা জানে আর কি। আর মানুষ অনেক উল্টাপাল্টা জানে, এটা হচ্ছে সমস্যা। কারণ মানুষ তো আমার সাথে মিশে নাই, কারণ আমি থাকি এক জায়গায়, মানুষ থাকে আরেক জায়গায়, তো মানুষ জানবে কিভাবে? তো এরপরে হচ্ছে আমি যখন 9 থেকে 10-এ উঠি, আবার যখন আমি এসএসসি পরীক্ষার পর গোল্ডেন এ প্লাস পাই, আমি সুলতানপুর স্কুলের স্টুডেন্ট যে তোমার, মানে আমার আগে একজন বা দুইজন হয়তো বা নটরডেমে চান্স পাইছিল, আমি স্টুডেন্ট যে নটরডেমে চান্স পেয়েছি। বুঝতে পারছো? আমার পরে আমি সুলতানপুর স্কুলে পড়েছি 2009 সাল এবং 10 সাল, আজকে কত বছর হয়েছে? 15 বছর হয়েছে। এই 15 বছরে সুলতানপুর থেকে কিন্তু কোনো স্টুডেন্ট নটরডেমে চান্স পেয়েছে না, পাইছে? না স্যার। 15 বছরে একজনও পায় না। তো পজিটিভটা কেউ জানে না আর কি, সবাই নেগেটিভ অনেক কিছু সিচুয়েশন। এখন আমি বলতেছি যেটা আর কি, আমার শরীর অনেক অসুস্থ হয়ে যাওয়ার কারণে আসলে
আমার ইচ্ছা ছিল তোমাদেরকে অনেক কিছু শিখানোর, বাট আলটিমেটলি আমি মানে বললাম না যে, যেমন আজকের ক্লাসটা আমি স্লাইডে নিছি, আমি স্লাইড ছাড়া কোনো ক্লাস নেওয়ার কথা না। এটা আমার 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক স্লাইড বানায় তারপরে ক্লাস নেওয়ার কথা। কিন্তু দেখা গেছে কি মাঝখানে কয়েকটা ক্লাস আমি স্লাইড ছাড়া নিতে হয়েছে। এটা শুধুমাত্র আমার অসুস্থতার কারণে আসলে এই ঘটনাগুলো ঘটতেছে আর কি। তবে সমস্যা নেই, তোমরা ভয় পাইও না। মানে এই বিশ্বাসটা রাখো আর কি, যে আমি যদি মানে বিছানায় না পড়ি, মানে এখন তো অনেক অসুস্থ আমি, বাট তারপরে বলতেছি আর কি, আমি যদি একবারে বিছানায় পড়ে যাই তখন তো শুয়ে শুয়ে ক্লাস নিতে হবে। আর যদি আমি বিছানায় না পড়ি তাহলে হচ্ছে আমি চেষ্টা করবো যে মানে তোমাদের মানে আমি যেই জিনিসগুলো বলছি আর কি, যেমন তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখাই দেওয়া, তারপর হচ্ছে তোমাদের এই ব্যাপারগুলো শিখাই দেওয়ার চেষ্টা করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা যে তোমার মানে আমার নিজেরও পড়াশোনা আছে, এটা হচ্ছে একটা সমস্যা যে আমি তো আর ইয়া না, আমি তো মনে করো একবারে টিচার না, যেমন তোমাদের স্কুলের যারা টিচার অন্য সবাই আছে, এরা কি মানে এরা শুধু পড়ায়, এরা কি আর কোনো কাজ আছে? হ্যালো, না। এতে কিন্তু আর কোনো কাজ নাই। বুঝতে পারছো, আমি কিন্তু তোমাদের ফ্রেন্ড বন্ধু, বুঝছো, তোমাদের ক্লাসমেট, এটা ক্লাসমেট না, একটু বড় ক্লাসে পড়ি আর কি, আমি স্টুডেন্ট। যেমন তোমাদের একটা বিশাল পড়াশোনা আছে, যেমন আমার প্রতিদিন স্যারে ফোন দেয় কি পড়ছি না পড়ছি, কি জার্নাল লিখছি না লিখছি, কি আবিষ্কার করছি না করছি। আমার সারাক্ষণ একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয়, মানে আমি অসুস্থ কি সুস্থ এটা কেউ বুঝতে যেতেছে না। আমার পাশে কেউ আছে নাকি না, আমি একা আছি মানে তোমাদের পড়াটা তো এরকম যে তুমি আমার কাছে দেওয়া লাগতেছে না, বুঝতে পারতেছো, কিন্তু আমার পড়াটা কিন্তু এরকম না যে আমি কাউকে দেওয়া লাগতে, আমার হচ্ছে কন্টিনিউয়াস আপডেট দেওয়া লাগতেছে। আমি যে রিসার্চ করতেছি এটা অন্য যে যারা রিসার্চার আছে এরা দেখতেছে, না দিতে পারলে অনেক সময় মানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তোমরা যখন মানে কখনো সায়েন্টিস্ট লাইনে আসবে তখন বুঝতে পারবা যে এটা আসলে কত কষ্টের এটা জার্নি আর কি। মানে যারা আমার মানে আমি যদি একটু মেধাবী হইতাম, মানে ছোটবেলা থেকে টার্গেট থাকতো তাহলে হয়তো এটা আমার জন্য সহজ হয়ে যেত। আমার ছোটবেলা থেকে কোনো সময় টার্গেট ছিল না যে এই লাইনে পড়াশোনা করার, এই জন্য আমার জন্য কঠিন হয়ে গেছে। ওইটা সবচেয়ে বেশি বুঝতে পারবে হচ্ছে কাফি। হ্যাঁ, মানে কাফির জন্য এই জিনিসটা বোঝাটা সবচেয়ে সহজ আর কি। যে কারো যদি টার্গেট না থাকে সায়েন্স পড়া, তো হঠাৎ করে সায়েন্স দিলে তার জন্য সায়েন্সটা একটু কঠিন কঠিন মনে হয়। আমার ক্ষেত্রে জিনিসটা হয়ে গেছে এই টাইপের আর কি। সো তোমরা মানে বিশ্বাসটা হারায়ও না যে না উনি মনে হয় আমাদেরকে পড়াইতো না বা আমাদের বইগুলো মনে হয় শেষ করতো না, অনেক আস্তে আস্তে পড়াইতেছে। তোমাদের কাছে কি এরকম মনে হইতেছে? না হ্যালো, ভাইয়া। আর বাকিদের রেসপন্স শুনতে যেতেছে আর কি, তোমাদের কাছে কি এরকম মনে হইতেছে যে না উনি মনে হয় আমাদের বই শেষ করতো না বা পড়াই দিত না, এরকম কিছু এরকম মনে হইতেছে? না স্যার। হ্যাঁ, তুমি এই হতাশ হওয়ার কোনো দরকার নাই আর কি। দোয়া করো যে আমি যাতে সুস্থ থাকি আর কি, কারণ অসুস্থ থাকলে তো আসলে মানে এটা তোমাদের সমস্যা, আমার নিজেরও সমস্যা, কারণ আমি এটা ব্যাকআপ দিতে পারবো না। এটা আমার জন্য টাফ আর কি। সো অনেক গল্প বললাম, গল্পটা এই কারণে করলাম যে তোমাদের একটা জানা থাকা দরকার আর কি যে আসলে সমস্যাটা কেন। হ্যাঁ, তানজিবুল হ্যান্ড রাইজ করছে, হ্যাঁ, বলো তানজিবুল বলো। তানজিবুল, তুমি হ্যান্ড রাইজ করছো, বলো। তানজিবুল কিছু বলবা? না, কিছু বলো নাই। না স্যার। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি একটু মানে যেহেতু অনেকদিন পরে আবার শুরু করতেছি, আমাদের টার্গেটটা হচ্ছে যা হইছে হইছে। যেমন আমরা বই পড়াটাতে কিভাবে কোশ্চেন লিখতে হয় এটা শিখে গেছি, ঠিক আছে। কিভাবে বাংলায় সৃজনশীল প্রশ্ন লিখতে হয় এটা আমরা মোটামুটি শিখছি কিনা, হ্যাঁ। তো আমরা এই টার্গেট শেষ। ইংলিশ একটা চ্যাপ্টার কিভাবে পড়তে হয় এটা শিখছি, ইংলিশও একটা চ্যাপ্টার শেষ। গত মাসের পড়াটা যদি আমরা রিভিশন দিই, এই মাসে আমাদের টার্গেট হচ্ছে 3টা থাকবে। এখন যে মাসটা শুরু হইতেছে এটাতে হচ্ছে যে আমি একটা শীট দিছি তোমাদেরকে, টেন্স রিলেটেড ট্রান্সলেশন, দেখছো 61 পৃষ্ঠা শীটটা। জি ভাইয়া। এই শীটটা আমরা মে মাসে কভার করব। কি করব? মে মাসে কভার করবো। মে মাসে মাসে এই কভার। শীটটা কভার করব। এই শীটটা কভার করার পরে আমরা ইংলিশ একটা ইউনিট শেষ করব এবং বাংলা আরেকটা চ্যাপ্টার করব। মে মাসে আমাদের টার্গেট কি? এই শীটটা কভার করব, তারপর হচ্ছে ইংলিশ একটা ইউনিট শেষ করব এবং বাংলা কি করব, মিনিমাম অল্প আরেকটা চ্যাপ্টার পড়বো অথবা 2টা চ্যাপ্টার পড়বো। একটা কবিতা থেকে একটা পড়ার চিন্তা ভাবনা আছে, বুঝতে পারছো, একটা গদ্য এবং আর একটা কবিতা পড়ার চিন্তা ভাবনা আছে, এটা ধরে রাখো আর কি। এই জন্য আমরা যত আমার অসুস্থতা যাই থাকুক আমি পড়া দিয়ে দিব, তোমরা নিজেরা পড়বা, এটা হচ্ছে কথা। মেইন বিষয়টা হচ্ছে এই জায়গাটা, তাহলে এটা শেষ করা সম্ভব না। আমি নিজে এটার রিভিউটা নিব তোমাদের কাছ থেকে। আমি একটু রিকেপ করি আসলে আমি কি কি পড়াইছিলাম। দেখো,
তো আমি একবার শুরু থেকে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে খুবই সহজ ইংরেজি মানে ইংলিশ সেন্টেন্স রাইট করাটা, অনেকটা কথা বলার মতো। যেমন একটা বাচ্চা জন্মের পরে প্রথম 6 মাস 1 বছর চাইলে কি সে কথা বলতে পারে? না। না। কারণ যখন সে চাইলে কিন্তু জন্মের পরে প্রথম 6 মাস 1 বছর কথা বলতে পারে না, কিন্তু সে যখন কথা বলা শিখে যায়, সে ধ্রুম দ্বারা পারুক না পারুক ধুমায় বলতে থাকে না, থাকে কিনা? হুম। ইংলিশের রাইটিংটা হচ্ছে এই টাইপের, বুঝছো কিনা? তুমি যখন একবার শিখে যাবে তখন তোমার কি হবে, তুমি দ্রুমায় মানে ফ্রিকুয়েন্টলি লিখতে পারতে পারবা। এটার মূল জিনিসটা কি ইংলিশ রাইটিং এর? মূল জিনিসটা কিচ্ছু না। মূল জিনিসটা হচ্ছে আমি শুরুতে যেটা বলতেছিলাম, যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, তোমার প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে ভার্ব থাকবে, ভার্ব তারপরে থাকবে। তারপরে এক্সটেনশন থাকবে। এর বাইরে আর কিচ্ছু নাই। ঠিক আছে? এই সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, খুব সহজ। যে কোনো একটা সেন্টেন্স যখন বসাতে যাবে, নর্মালি সেন্টেন্স যখন বসাতে যাবে তখন কি করবা, এভাবে বসাবে। যেমন আমরা বলতেছিলাম যে আমি আমার কর্তব্য পালন করি, তাহলে কি হইব, আমি হচ্ছে সাবজেক্ট, পালন করা মানে কি পারফর্ম, হ্যাঁ, কর্তব্য, মাই ডিউটি। বুঝতে পারছো? আমার কর্তব্য মানে কি মাই এই, ডিউটি। বাংলা থেকে ইংরেজি করার সময় আমাদেরকে যেটা কি করতে হবে, ওটা উল্টা নিতে হবে। বাংলাতে কাজটা থাকে হচ্ছে শেষে, ইংরেজিতে কাজটা থাকে কি শুরুতে। উদ্দূরই পার্থক্য, আর কিছু না। সাবজেক্ট বা এক্সটেনশন, বাংলাতে এক্সটেনশনটা থাকে শেষে, আর সরি ভার্বটা থাকে শেষে, আর ইংরেজিতে উল্টা হয়ে, মানে উল্টা দিকে ঘুরে আসে। জাস্ট অতটুকু, আর বেশি কিছু না। তো আমরা এরপরে প্রথম ক্লাসটাতে যেটা পড়াইছিলাম, জাস্ট আমি রিকেপ করাইতেছি জিনিসগুলো, মনে আছে কিনা একটু তোমাদেরকে দেখানোর জন্য। প্রথম ক্লাসটাতে আরে সবসময় বিপদ একবারে চলে আসে, বুঝছো? আর আমার রুমের পাশে কোথাও কেউ মনে হয় সিগারেট খেতেছে, মানে আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, আমার মাথা ঘোরাতে মানে, মানে বেহুশ হয়ে যাবো এরকম একটা অবস্থা। যাই হোক, এখন দেখো যে কি বলতাম, দেখো তানজিবুল সকাল থেকে পড়াশোনা করছে। তো আমরা এটা বলছিলাম যে কোনো কিছু করতেছে যদি এরকম বুঝায় আর কি, এবং একটা নির্দিষ্ট সময় ব্যাপী যদি কোনো কিছু চলতে থাকে আর কি, তখন আমরা এটাকে বলতেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তানজিবুল হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সকাল থেকে। এটা শেষ হইব কখন এটা আমরা জানি না, যেহেতু কখন শেষ হইব এটা জানি না, এই জন্য এটা এইভাবে হয়েছে, তানজিবুল হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। তো অনির্দিষ্ট সময় বলতে যে আমরা কি বুঝাইছিলাম, সিন্স মর্নিং, ইভিনিং, নাইট, নুন। এপ্রিল 2025, এটা থেকে প্রত্যেক বছর মেডিকেলে ঢাকা ইউনিভার্সিটিতে বিসিএস একটা কোশ্চেন আসে সিন্স এবং ফর এর ইউজ দেয়া। আর নির্দিষ্ট সময়ের ব্যক্তি যখন বোঝায় তখন কি বলতেছিলাম, ফর। ফর। হ্যাঁ, যেমন পোর্শন, পার্ট, সেগমেন্ট, 2 আওয়ার, 1 আওয়ার, 30 মিনিট, এ উইক, এ মান্থ। তানজিবুল 2 ঘন্টা যাবত পড়াশোনা করতেছে, তানজিবুল হ্যাজ বিন স্টাডিং ফর 2 আওয়ার। আমি 1 ঘন্টা যাবত ক্লাস করতেছি, আই হ্যাভ বিন, বা আমরা 1 ঘন্টা যাবত ক্লাস করতেছি, উই হ্যাভ বিন ক্লাস ফর 1 আওয়ার। এই যে জিনিসগুলো, এটা ব্রেনে রাখতে হবে, সারাক্ষণ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ইংলিশ কিন্তু এমন না যে আমি ক্লাসে পড়াই দিয়েছি তোমরা গিয়ে ঘুমাই, মানে এই পড়াটা দিয়ে হয়ে যাবে, বাট এমন আমি নিজেও পারি নাই। এটা আমি কেন বলতেছি, না আমি নিজেও অনেক ক্লাস করছি, অনেক কিসের বই কিনছি, অনেক কিছু কিনছি, আমি মানে খুললেও দেখি নাই, কারণ আমি প্র্যাকটিস করি নাই। তারপর বলতেছিলাম যে যদি সেন্টেন্সটা বড় হয় তখন আমরা কি ইউজ করব, তখন আমরা ইউজ করব হচ্ছে সাবজেক্টের পরে দিব প্রথমে ভার্ব, ভার্বের পরে দিব ম্যানার, মানে এটা কিভাবে করতেছে, তারপরে দিব প্লিজ, প্লিজ এর পরে দিব ফ্রিকুয়েন্সি, তারপরে দিব টাইম, তারপরে দিব পারপাস। তো যেমন এখানে সাবজেক্টটা কি, কাফি, তারপরে ভার্বটা কি প্লিজ, সে কিভাবে খেলে, কোয়াইটলি মানে শান্তভাবে খেলে, কোথায় খেলে, ইন দ্য ফিল্ড। ফ্রিকুয়েন্টলি মানে কি এভরি, হ্যাঁ, আফটারনুন, বুঝতে পারছো, টাইম টাইম বলে দিছে, এভরি আফটারনুন। পারপাসটা কি, ফর এক্সারসাইজ, অথবা কি টু লুজ হিজ ওয়েট, অর টু গেট এন্টারটেনমেন্ট। এটা হচ্ছে কি আমার পারপাস। তাহলে আমরা যদি কোনো একটা সেন্টেন্স দিই আর কি, মানে বড় সেন্টেন্স লিখতে বলে, তাহলে আমরা এই প্যাটার্নে লিখবো। এখন তুমি যদি লেখো শুরুতে এটা, যে টু গেট এন্টারটেনমেন্ট, কাফি প্লিজ কোয়াইটলি ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন, তাহলে কি হবে, হবে। ইংলিশ কিন্তু কাটা যাবে না। আমি কি বুঝতে পারতেছো? তুমি যদি উল্টায় লেখতা, টু গেট এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য কাফি প্লিজ কোয়াইটলি ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন, এভাবে যদি লেখতা, অথবা এভাবে লেখতা যে টু লুজ ওয়েট, কাফি প্লিজ কোয়াইটলি ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন, তো কি হইতো, হইতো, কাটা যেত না। কিন্তু ইংলিশ সেন্টেন্সের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা মেনটেন হইতো না। আমার কথাটা কি বুঝতে পারছো? সেন্টেন্সের কি মেনটেন হইতো না,
সিকোয়েন্সটা মেনটেন হইতো সিকোয়েন্স না। মেনটেন হতো না। কিন্তু এটা ফুয়েরা ভালো লাগলো নইলে, বুঝতে পারছো? এটা কখন, এই যে সিকোয়েন্সটা কেন মেনটেন করতে হবে? তুমি যখন আইএলটিএস এর কোনো একটা রাইটিং লিখবা, তুমি যখন কোনো জার্নাল পেপার লিখবা, বা তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখবা, তোমার এই সিকোয়েন্সটা মেনটেন করে লিখতে হবে। তখন তোমার পর যে পড়বো এর কাছে কি লাগবো, ভালো লাগবো, মানে পড়তে সুবিধা হইব। যেমন টু লুজ ওয়েট, ওয়েট লুজ করতে, এই কথাটা পড়ে কি কোনো কিছু বোঝা যাইতো? টু লুজ ওয়েট এই লেখাটা যদি আমি আগে বসাই দিতাম, প্রথমে বসাই দিতাম টু লুজ ওয়েট, ওয়েট লুজ করতে এই কথাটা পড়ে কি কোনো কিছু বোঝা গেল হইলে কিনা? কিছু কিন্তু বোঝা গেল নইলে, বুঝতে পারতেছো? এখানে কিন্তু মানে ইয়ে হইতেছে না, মানে কি আর কোনো সমাপ্ত হইতেছে না। তারপরে যদি এটা এমন হইতো যে দ্বিতীয় অংশটা যদি এটা হইতো কাফিজ প্লেস কোয়াইটলি, কাফিজ প্লেস কোয়াইটলি, এই কথাটা মানে পড়ার সাথে সাথে এটাই বোঝা যাইতেছে কাফি শান্তভাবে খেলে, খেলার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, বা কখন খেলে কি খেলে স্বাভাবিক বাকি কোশ্চেন গুলো অটোমেটিক কি করে, অ্যারাইজ করে। বুঝতে পারতেছো? এটা ছিল আমাদের সেকেন্ড ক্লাস। আমরা থার্ড ক্লাসের মধ্যে সেম জিনিসটা ইউজ করছিলাম, ইউজ করে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে অ্যাডভার্বের যে ওয়ার্ডটা এটা দিয়েছিলাম, যে কিছু জিনিস দেখাইছিলাম যে সরকারের অর্থনীতিকে গতিশীল করার জন্য বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে। তো দেশের সরকার, দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে কি, হুম, হচ্ছে তোমার দেশের সরকার, মানে এটা হচ্ছে তোমার সাবজেক্ট। গতিশীল করার জন্য, এটা হচ্ছে কি তোমার পারপাসটা, বুঝতে পারছো? এটা হচ্ছে গতিশীল করার জন্য, এটা কি পারপাসটা মানে এক্সটেনশনটা। আর প্রকল্পে বিনিয়োগ করে, বিনিয়োগ করা এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার বার। তাহলে দেশের সরকার, দেশের সরকার কথাটাকে কিভাবে বলা যায়? দ্য গভর্নমেন্ট অফ দি কান্ট্রি। দেশের সরকার কথাটা কিভাবে বলা যেত? দ্য গভর্নমেন্ট অফ দি কান্ট্রি। যদি আমরা এখানে দেশের সরকার না বললে, যদি বলতাম দেশের জনগণ, দ্য পিপল অফ দ্য কান্ট্রি। যদি বলতাম দেশের ছাত্ররা, দ্য স্টুডেন্ট অফ দি কান্ট্রি, এইভাবে বলতাম। তারপরে কি হইতো? ছাত্ররা কি করছে? আন্দোলন করছে, প্রোটেস্ট করছে, ঠিক আছে, এরকম অনেক কিছু করছে ছাত্ররা। আর এখানে কি করছে? বিনিয়োগ করছে বলছে। তাহলে কি তো ভার্বটা কি এসে? ইনভেস্ট। এই দেখো ইনভেস্ট আছে। কোথায় বিনিয়োগ করছে? ভার্বের পরে কি আইবো দেখো, এই যে প্লিজ। কিভাবে করছে এটা তো আর আসে নাই, ঠিক আছে, তখন প্লিজটা চলে আসে। কোথায় আছে? হ্যাঁ, ইন ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগটা কোথায় করছে? বিভিন্ন অবকাঠামো প্রকল্পে। কিসের জন্য? টু এক্সেলারেট দ্য ইকোনমি, অর টু বুস্ট দ্য ইকোনমি, টু মেক দ্য ইকোনমি ডাইনামিক, পরে পারপাসটা লেখছে। এভাবে আমরা দেখেছিলাম। তারপরে ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে বাণিজ্যিক কোম্পানিগুলো ভোক্তাদের চাহিদা মেটাতে পরিবেশ বান্ধব মানে পণ্য তৈরি করে। এই যে দেখো পণ্য তৈরি করা, বুঝতে পারতেছো? এই যে পণ্য তৈরি করে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভার্ব। তৈরি করা, পণ্য তৈরি করা, এই জিনিসটা হচ্ছে ভার্ব। প্রথমে আমাকে কি করতে হবে? সাবজেক্টটা ডিফাইন করতে হবে। বাণিজ্যিক কোম্পানিগুলো, এটা হচ্ছে সাবজেক্ট। বাণিজ্যিক কোম্পানি মানে কি? কমার্শিয়াল কোম্পানিজ। তাহলে পণ্য তৈরি করা জিনিসটা মানে কি? প্রডিউস। কি করে প্রডিউস করে? এরপরে খালি এক্সটেনশন বসাই দিলে হইব। কি প্রডিউস করে? স্বাভাবিক এটা প্রশ্ন। সেটা কি? পরিবেশ বান্ধব পণ্য, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তাহলে পারপাসটা কি? ভোক্তাদের চাহিদা মেটাতে। কার চাহিদা মেটাতে? এই যে এক্সটেনশনটা, ভোক্তাদের চাহিদা মেটাতে। টু অ্যাকমপ্লিশ কনজিউমার বা অর কাস্টমার ডিমান্ড, টু কাস্টমার ডিমান্ড, মানে খুবই সিম্পল। এই যে একটা প্যাটার্ন আমরা শিখছিলাম, তারপরে বলতেছিলাম যে ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষণ করেন। হ্যাঁ, কিছু বলবা সঞ্জীবন? তো আমরা এখানে বলতেছিলাম যে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মানে জিওগ্রাফিক্যাল এক্সপার্ট। কিছু বলবা? দেখো, ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল এক্সপার্ট, আমরা এটা বলতেছিলাম। তারপরে বলতেছিলাম কি, বারটা কি? বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা মানে কি? অ্যানালাইজ, বার বসাই দিছি। তারপরে কি? তারপরে ওই যে ম্যানার টাইপের কোনো কিছু আছে কিনা, বা কোনো কিছু আছে নাকি, কি কি নিয়ে ইয়ে করতেছে? ডিপ্লোম্যাটিক রিলেশন, ঠিক আছে, বিটুইন কান্ট্রিজ ওর এমন ডিফারেন্ট কান্ট্রিজ। পরিবহন সংস্থাগুলো বন উজাড়করণের বিরুদ্ধে কি করে? লড়াই করার জন্য কি গাছ লাগায়। তো পরিবেশ বান্ধব সংস্থা মানে কি? এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন। গাছ লাগানো ইংরেজি কি? প্ল্যান্ট ট্রিজ। গাছ লাগা হচ্ছে প্ল্যান্ট ট্রিজ। এই লড়াই করার জন্য আমরা কি শিখছিলাম? কমব্যাট। কি শিখছিলাম? কমব্যাট। কিসের বিরুদ্ধে? বন উজাড় করা, এটা ইংরেজিতে বলা যায় ডিফরেস্টেশন। কি বলা যায়? ডিফরেস্টেশন। বিনিয়োগকারীরা আমরা কি শিখছিলাম? ইনভেস্টেটর।
শো কি দেখায়? আগ্রহ দেখায় কিসের প্রতি? এ, উন্নয়ন প্রকল্পগুলিতে। ঠিক আছে, টেকসই উন্নয়ন প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে। টু ইনভেস্ট ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই জিনিসগুলোকে উন্নয়ন করতে তারা কি দেখাইছে? আগ্রহ দেখাইছে। আমি এইভাবে তোমাদেরকে হচ্ছে 5টা ক্লাস নিয়েছিলাম, আমি যথেষ্ট ক্লাস নিয়েছি, আমি এখানে খেয়াল আছে আমি তোমাদেরকে দেখাই। আমি এই যে টোটাল 6টা ক্লাস নিয়েছি। কয়টা ক্লাস দেখছো? ক্লাস কয়টা নিয়েছি? 6টা। 6টা ক্লাস নিয়েছি, এবং 6টা ক্লাসে আমি তোমাদের একটু দেখাই আমি কি দূর পর্যন্ত পড়াইছি। আমি কিন্তু অনেক পড়াইছি এই 6টা ক্লাসে। আমি দেখলাম যে এই জিনিসটা রিভিশন না দিলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবো। আমি একটু ছোট করি, ছোট করলে তোমরা এটা বুঝতে পারবা। এটা তোমাদের কাছে আছে, আমি আবার এটা দিয়ে দিতেছি তোমাদেরকে, একটু একটু বুঝার চেষ্টা করো। আমি হচ্ছে যেমন এই যে এগুলো পড়াইছি। উম লক্ষ্যমাত্রা এটা পড়াইছি, সাবজেক্ট প্লাস বার পড়াইছি, আর ডেভেলপিং পড়াইছি, গুরুত্ব দিচ্ছি এটা। একটু 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 কষ্ট করতে হবে, জাস্ট একটা দিন কষ্ট করবা, বেশি কষ্ট না। তোমরা হচ্ছে এই 18 পর্যন্ত খেয়াল করছো? আমি 18 পর্যন্ত যে নিয়মগুলো আছে এটা পড়াইছি, মানে পারফেক্ট টেন্সটা শুরু করি না, কন্টিনিউয়াস শুরু করছিলাম। তোমরা এই 18 পর্যন্ত এটা নিজের আছে না, সবাই খাতার মধ্যে নোট করবা। কি করবা? আমার খাতায় কথা, নোট করবো। 18 পর্যন্ত খাতায় নোট। এটা কিন্তু নর্মাল পড়া না। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি না পড়ো, এই বাংলা না পড়ো, তারপর এটা পড়া উচিত। কেন পড়া উচিত জানো না? এটা তোমার সারা জীবন কাজে লাগবে। বুঝতে পারছো? এটা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বাংলার চেয়ে বেশি কাজে লাগবে। এখন যে পড়াটা, মানে এখানে যে 63 পেজ এর যে পড়াটা, এই পড়াটা সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি আরেকটু দেখাই দিই, 10টা মিনিট দেখাই দিই। 18 পর্যন্ত যে পড়াটা আছে পারফেক্ট টেন্স থেকে, আবার আমি প্রতিদিন একটা টেন্স স্লাইড আকারে পড়াবো। আমি নিজে স্লাইড রেডি করে রাখবো, ওটা হচ্ছে কি তোমাদেরকে দেখাই দেবো, অথবা এই স্লাইডটা আমি বুঝাই দেবো তোমাদেরকে, টেনশন করার কোনো কারণ নাই। দেখো, আচ্ছা এটা হচ্ছে ইংলিশ টু বাংলা দেখাইছে, কোনো সমস্যা নাই। আমরা এখানেও দেখতে পারি। হ্যাঁ, যেমন এখানে যে বাংলা টু ইংলিশ এটা আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে। যেমন কার্যকর জলবায়ু কর্ম পরিকল্পনার খসড়া তৈরি করতে নীতি নির্ধারকরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে। কার্যকর জলবায়ু কর্ম পরিকল্পনার খসড়া তৈরি করতে। বুঝতে পারছো? এই যে এই কথাটা কিন্তু হচ্ছে পারপাস। দাঁড়াও আমি এখান থেকে একটু বুঝাই। তোমরা এটা বুঝে, এটা বুঝতে হইব যে কোনটা দিয়ে কি বুঝাইতে চাইতেছে। এটা যদি না বুঝো অনেক বড় ঝামেলা লেগে যাবে। এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করো, এটা উল্লেখ করছে আর কি। এই যে কার্যকর জলবায়ু কর্ম পরিকল্পনা খসড়া তৈরি করতে, এটা এই জিনিসটা কি? আমি মাউস দিয়ে লিখতেছি কেন, আমার কাছে তো কলম হয়ে আছে। এই জিনিসটা কি? পারপাস। এটা বুঝো কিনা বলো না। যে কাফি মাঠে যায় কি করতে? খেলতে। ঠিক না? তাহলে এখানে কি কার্যকর জলবায়ু কর্ম পরিকল্পনার খসড়া তৈরি করতে, এই জিনিসটা কি? পারপাসটা। তো পারপাসটা সবসময় কি হয়? প্রথমে ওই সাবজেক্ট এস, তারপরে কি? হ্যাঁ, ভার্ব, তারপরে কি? ম্যানার, তারপরে কি? এম, তারপরে হচ্ছে প্লিজ, তারপরে কি? এমপিটি, তারপরে হচ্ছে টাইম। ঠিক কি না? তারপরে কি? তারপরে না পারপাস। বুঝতে পারছো? পারপাসটা কিন্তু এবার সবার শেষে। তো কার্যকর জলবায়ুর কর্ম পরিকল্পনার খসড়া তৈরি করতে, এটা কি? টু ড্রাফট। এই যে পারপাসটা সবার শেষ হইতে, টু ড্রাফট এফেক্টিভ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। এটা শেষ হয়েছে। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে নীতি নির্ধারকরা। নীতি নির্ধারকরাকে ইংরেজিতে কি বলা হয়? পলিসি মেকার। কি বলা হয়? পলিসি পলিসি মেকার। মেকার। পলিসি মেকার। আর কনসাল্টিং, কাদের সাথে পরামর্শ করতেছে? পরামর্শ করা। আমরা আগে পড়ছিলাম মানে পরামর্শ মানে সাজেস্ট, এখানে কিন্তু সাজেস্ট বলতেছে না, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতেছে। তো বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করাটাকে কি বলে? আর কনসাল্টিং উইথ এক্সপার্ট, মানে এক্সপার্টদের সাথে তারা কি করতেছে? পরামর্শ করতেছে। কারা?
পলিসি মেকাররা কি করার জন্য? টু ড্রাফট এফেক্টিভ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। কার্যকর জলবায়ু, কার্যকর মানে কি, এফেক্টিভ, ক্লাইমেট মানে জলবায়ু, কর্ম পরিকল্পনা, অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, খসড়া মানে কি ড্রাফট, খসড়া মানে কি ড্রাফট। এই যে একটা বাংলা পড়ে যে তুমি ইংরেজি করাটা শিখছো, বিলিভ করো, তুমি 9, 10, ইন্টার সমস্ত বই যদি পড়ে নাও, তুমি এইভাবে বাংলা থেকে ইংলিশটা আসার করে শিখতে পারো না। আর এটা যদি না শিখো, অনেক বড় সমস্যা আছে, এটা তুমি বড় হইলে বুঝতে পারবা। তুমি অনেক বড় সমস্যার মধ্যে আক্রান্ত থাকবা, মানে তুমি অনেক কিছু পারতা না। আর এটা শিখে গেছো মানে তুমি অনেক কিছু পারো, এটা কঠিন কিছু না। তুমি এই যে এখানে কয়টা পৃষ্ঠা, 70 পৃষ্ঠা পর্যন্ত আছে, আমরা এই মাসের মধ্যে 70 পৃষ্ঠা শেষ করবো, বুঝছো? তোমরা আমার সাথে সাথে চেষ্টা করবা, যদি শেষ করো লাভটা কি না, 70 পৃষ্ঠা শেষ হওয়া মানে 50% শেষ হয়ে যাওয়া, তারপর আমরা বইয়ে শেষ করো, তখন দেখবে যে তুমি ইংলিশ, যে কোনো ইংলিশ লিখতে পারতেছো। যেমন মনে করো নীতি নির্ধারকরা, ঠিক আছে, তুমি যদি এইভাবে সেন্টেন্স থেকে প্র্যাকটিসটা না করো, তাহলে তুমি সারা জীবন চিল্লায় কোনো সময় তোমার ব্রেনে কি কখনো এই জিনিসটা আইবো যে নীতি নির্ধারকরা মানে কি, পলিসি মেকার, এটা কি এইভাবে আইবো? না ভাই। তিশা, তুমি কি আমার কথা বুঝতেছো? হ্যালো? জি স্যার। না, আমার কথাগুলো কি বুঝতেছো কিনা? জি স্যার। হ্যাঁ। তো হুম। আমি মনে করো তুমি অনেক বই পড়ছো, অনেক মানে 9 পর্যন্ত তো অনেক ইংরেজি বই পড়ছো, অনেক টিচারের কাছে পড়ছো না? হ্যাঁ। তো নীতি নির্ধারকরা জি স্যার। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে। তো এই নীতি নির্ধারকদের ইংরেজিটার যে পলিসি মেকার, এভাবে কি কখনো মানে আমরা শিখছি? হ্যালো? না। না, আমরা কিন্তু এভাবে শিখি নাই। উম, এই জন্য সমস্যাটা কিন্তু বুঝলো, একটা সার্টেন টাইম পরে আমরা অনেক ঝামেলায় থাকবো। আমি যদি কঠিন জিনিসটা আগে শিখে ফেলি, তাহলে বাকি জিনিসটা আমাদের কাছে কি মনে হইব, সহজ মনে হইতো না। তো এই জন্য কি করতে হবে, তোমাদের নিজেদের একটা এফোর্ট দিতে হবে। মানে তোমরা যদি মনে করো যে আমি তো বলছি যে আমি চেষ্টা করব, কিন্তু আমার সাথে সাথে তোমাদের কি করতে হবে, তোমাদের এফোর্টটা হচ্ছে সবচেয়ে বেশি। আমি তোমাদেরকে সাবজেক্ট চিনাই দিলাম, নীতি নির্ধারক, ঠিক আছে, কাদের সাথে পরামর্শ করবে, কনসাল্টিং উইথ এক্সপার্ট, যেমন আর পরামর্শ করছেন, এই চেন থাকলে কি দেব, করছে, এগুলো থাকলে হচ্ছে আইএনজি যুক্ত, মানে ভার্বের সাথে আইএনজি, করছেন, করছে, নিযুক্ত হচ্ছেন, আর, বুঝতে পারছো কিনা, যেমন আর নিযুক্ত হচ্ছেন মানে যে এঙ্গেজিং, কোনো কিছুতে লড়াই করা মানে কি, ফাইটিং বা কম্বেটিং, পরিচালনা করা মানে হচ্ছে কন্ডাক্টিং, সংগ্রহ করা মানে হচ্ছে কালেক্টিং, পরামর্শ করা হচ্ছে কি, আমরা ছোটবেলা চিনতে সাজেস্ট, কিন্তু এখানে কি বলছে, বিশেষজ্ঞ যেহেতু, এই জন্য হচ্ছে কনসাল্টিং। পরামর্শ করার একটা অর্থ শিখছি আমরা, কনসাল্ট করা। মানে এই যে তুমি শিখতেছো, মানে ট্রান্সলেটিং করা থেকে যে শিখতেছো, এটা তোমার লাইফে অনেক বেশি এফেক্টিভ যদি তুমি এটা বাস্তবে অ্যাপ্লাই করতে পারো। যেমন অলাভজনক সংস্থা, তুমি কিন্তু নিজেও জানো এটার অর্থ কিতা। এটার অর্থ কিতা, নন প্রফিট অর্গানাইজেশন, খুবই সিম্পল। আর রাইজিং ফান্ড, ফান্ড রাইজ করতেছে টু সাপোর্ট এডুকেশন ইনিশিয়েটিভ ইন ইমপ্রুভ ইম্প্রোভিস্ড এরিয়া। ইম্প্রোভিস্ড এরিয়া মানে কি, মানে দরিদ্র অঞ্চল। দরিদ্র অঞ্চল, তুমি সারা জীবন কি পড়ছো, রুরাল এরিয়া পড়ছো বা পভার্টি, হুম, এরিয়া পড়ছো, বুঝতে পারছো? কিন্তু এই দরিদ্র ইংরেজি যে আরেকটা সুন্দর ইংরেজি আছে, ঠিক আছে, ইম্পোভারিস এরিয়া, এইভাবে কিন্তু পড়ো নাই। তো এই যে একটা জ্ঞানের যে একটা বিস্তার হইতেছে, এটা কিন্তু মারাত্মক। এবং এই শিক্ষাটা তো তোমার ইয়া না, ক্লাসের পড়া না, এটা হচ্ছে একটা আনন্দের সহিত পড়া, বুঝতে পারতেছো? মানে তুমি শিখতে যাইতেছো ইংরেজি রিটেনটা, এটা শিখে গেলে অনেক কিছু ইজি হয়ে যাবে। এই জন্য তোমরা আমাকে একটু হেল্প করা লাগবে। হেল্পটা হচ্ছে এই একদিনই হেল্প, এরপরে আর হেল্প করা লাগবে না। একদিনের হেল্পটা হচ্ছে যে আজকে হতে হচ্ছে বুধবার, তোমরা বৃহস্পতিবার শুক্রবারে কি পেতেছো, বন্ধ পাইতেছো। তো এই বন্ধের মধ্যে হচ্ছে তোমরা ওই কেমিস্ট্রি যে পড়াটা আছে, এই পড়াটা পড়বা। আর হচ্ছে যেহেতু এই সপ্তাহে আমি পরীক্ষা নিতেছি না, তো কেমিস্ট্রি পড়াটা পড়বা। আর এইটা 18 পেজ পর্যন্ত, কত পেজ পর্যন্ত, 18। 18 পেজ 18। পর্যন্ত এটা লেখা মুখস্থ করে হলে ডাইরেক্ট। যদি কোনো কিছু না বুঝো, আমি নেক্সট ক্লাসে কি করবো, ডিসকাস করব। আর এরপর থেকে আমরা প্রতিদিন একটা করে শেষ করব। কি শেষ করব? একটা, যেমন 18 পেজ পর্যন্ত হইলে আমাদের কন্টিনিউ আসে, যেমন এখানে দেওয়া আছে সবকিছু, এই জন্য আমি বলতেছি আর কি, আমি যেটা পড়াইলে যে অনেক কিছু ব্যাপারটা এমন না, এখানে সবকিছু দেওয়া আছে, বুঝতে পারছো? যেমন মনে করো সোশ্যোলজি, সমাজ বিজ্ঞানী, রিসার্চ, গবেষণা করা, সোশ্যাল ট্রেড, সামাজিক ট্রেড, সামাজিক বৈশিষ্ট্য, অ্যাড্রেস, সমাধান করা, ইনইকুইলিটি, বৈষম্য, ডিসক্রিমিনেশন, বৈষম্য, হিস্টোরিয়ান, ইতিহাসবিদ, প্রিজার্ভ, সংরক্ষণ করে, ম্যাক্সিমাম অর্থই তোমরা পারো। নেগোশিয়েট, আলোচনা করা, ট্রেড ইউনিয়ন, মানে এগুলো তোমরা পারো, এমন না যে পারো না। যেমন আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ার্কিং অন ইনোভেটিভ প্রজেক্ট,
তাহলে আমি যদি এটা বাংলা করতে চাই, যে ইংরেজি থেকে বাংলা করা, এগুলো বিসিএস এ আসে, এমন না যে এটা ইয়ান আইতেছে, এটি মেডিকেলে আয়ে, ট্রান্সলেশন, বিসিএস, মেডিকেল, যত বড় পরীক্ষা আছে, ঢাকা ইউনিভার্সিটি এডমিশন, মানে এটা তোমার জিয়ানা যাবে এখানে কাছে রাখবো। এটা হচ্ছে একবারে মূল বেসিক জিনিস। আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই দেখো প্রথম পর্যন্ত এই জায়গায় শেষ। তোর কি করছি? ওয়ার্কিংটা হচ্ছে বার, তুই এটা শেষে যাবো গা। কাজ করছি, এটা বেশে যাবো গা। কোথায় কাজ করছি? ইনোভেটিভ প্রজেক্ট, উদ্ভাবনী প্রকল্প, এটা আগে করবো। এই যে উল্টা যেতেছে, আগে আসতেছে। শি ইজ এ ট্যালেন্ট আর্টিস্ট, সে একজন প্রতিভাবান শিল্পী। শেষ উত্তর পর্যন্ত। যার একটি উইথ ইউনিক স্টাইল, যার একটি অনন্য স্টাইল রয়েছে। সিম্পল। দে আর দ্য লিডার অফ কি গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ টিম। ঠিক আছে। ওইখানে গ্রাউন্ড ব্রেকিং বলতে ওরা কি বলছে, মানে তোমার বিপ্লবী গবেষণা দলের তারা কি নেতা বলছে, এরকম কিছু। দে আর দ্য লিডার, তারা নেতা। তারা কিসের নেতা? দেখো, তারা একটি বিপ্লবী গবেষণা দলের নেতা। মাঝখানে হচ্ছে তোমার এই নেতাটারে কি করছে, মডিফাই করা, যতগুলো কথা আছে সবগুলো কথা বসাইছে। দা মিউজিয়াম, মানে এভাবে হচ্ছে তোমরা নিজেরা একটু অ্যানালাইসিস করতে হবে, এই কষ্টটা একটু করো। করার পরে আমি যে জিনিসটা বলতেছি, যে আগামী মাসের মধ্যে এই জিনিসটা গুছানো হয়ে যাবে। আর এই পড়াটা যখন শেষ হয়ে যাবে, মানে আমার মাথা থেকে অনেকের এটা টেনশন যাবে গা। যেমন মনে করো, কেমিস্ট্রি যদি তোমাদের 5টা চ্যাপ্টার পড়ানো হয়, 5টা চ্যাপ্টার পড়াইলে যেমন আমার একটা টেনশন চলে যাবে না, মোটামুটি হচ্ছে যে বইটা অর্ধেকটা শেষ হয়ে গেছে গা। মনে করো এরকম একটা সিচুয়েশন। আর এখানে হচ্ছে এই এইটা মানে এখানে টেন্স রিলেটেড এবং ভয়েস রিলেটেড যে ট্রান্সলেশন গুলো আছে, এগুলো যদি আমি তোমাদেরকে শিখাই ফেলতে পারি, তাহলে আমার ব্রেন থেকে একটা প্রেশার চলে যাবে যে না, এই পড়াও কি হয়েছে, অর্ধেক কমে গেছে, আর বাকিটা অর্ধেকটা আস্তে আস্তে পড়ানো যাবে। এই জন্য, যেহেতু আমি মানে বেশি একটা ক্লাস নিতে পারি নাই, যে অন্যদিকে ক্লাস নিছি, এদিকে ক্লাস নিই নাই, মানে ট্রান্সলেশন ক্লাসটা নিয়ে নাই। এই মাসে আমি ট্রান্সলেশনটা ফোকাস করবো। তোমরা কষ্ট করে এই 18 20 পর্যন্ত কি করে ফেলবা, শেষ করে ফেলবা, পারবা কিনা? হ্যালো, শুনতেছো আমার কথা? জি স্যার, পারবো। 2 দিন টাইম হাতে, 2 দিন সময় আছে, 2 দিনের মধ্যে এটা শেষ করে ফেলবা। বুঝছো? শেষ করে এটা হচ্ছে একটা স্যার পিডিএফ, পারবো। বানায়া, এটা শেষ করে পিডিএফ বানায়া গ্রুপে জমা দিবা সবাই। ঠিক আছে। নিজে নিজে প্র্যাকটিস করো, বাংলাটা লিখবা, লিখে প্র্যাকটিস করো। যেমন মনে করো এটা দিয়ে, মিউজিয়াম ইজ এ প্লেস, জাদুঘর এমন একটি স্থান। এই যেমন আমি এটা পড়লেই বুঝি যে এটা কি বুঝাইতে যেতেছে। হোয়ার হিস্টোরি কাম এলাইভ থ্রু আর্ট এন্ড আর্টিফ্যাক্ট। হ্যাঁ, জাদুঘর এমন একটি স্থান যেখানে ইতিহাস, শিল্প এবং বস্তু শিল্প দ্বারা বস্তু দ্বারা জীবন্ত হয়ে ওঠে। দেখছো, এই যে মানে ট্রান্সলেটটা করতেছে, ট্রান্সলেটটা কেমনে করতেছে, তুমি উত্তরটা দেখবা না, তুমি এটা দেখবা না প্রথমে। তুমি এটা প্রথমে ভুলে যাবে, ডাইরেক্ট ভুলে যাবে। বুঝতে পারছো? তুমি এটা লেখবা, লিখে চিন্তা করবা যে এটা কেমনে, এটার ট্রান্সলেটটা হইব। তুমি প্রথমে ইংলিশটা লিখবা, বাংলাটা লিখবা না। আর বাংলাটার থেকে যখন ইংলিশ করবা, তখন বাংলাটা লিখবা, ইংরেজিটা লিখবা না। বুঝতে পারছো কিনা? যেমন আই এম ডিপলি ইন্টিগ্রেটেড বাই দি ইন্ট্রিকেট প্যাটার্নস অফ হিউম্যান বিহেভিয়ার। বুঝতে পারতেছো? প্রথমে এটা লিখবা, লিখে বাংলাটা কি করবে না, লিখবা না। তুমি চিন্তা করবা যে কেমনে আমি এর উত্তরটা করতে পারি। প্রথমে সাবজেক্ট বসাইবা, উত্তর কেমনে করবা, সাবজেক্ট বসাইবা। তারপর সবার শেষে, ঠিক আছে, কাজটা বসাইবা। ঠিক আছে। তো এখানে কাজটা কি? আই এম ডিপলি ইন্টিগ্রেটেড, এটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে। এটা হচ্ছে কাজটা বসাইবা, সাবজেক্ট বসাইছো, কাজ। আর মাঝখানে কি বসাইবা? এক্সটেনশন। মাঝখানে কি বসাইবা? এক্সটেনশনের ইয়াটা বসে, মানে বাংলার ক্ষেত্রে তো কাজটা শেষ হইব, সাবজেক্টটা শুরুতে হইব। এভাবে বসে করবো। আর ইংরেজির ক্ষেত্রে তো উল্টা ভাবে আছে। তো সো এভাবে দেখবে, যখন করতে থাকবে দেখবে যে অটোমেটিক একটা হাত ছুটে গেছে গা। আর একবার যখন ছুটে যাবো, তখন তুমি অনেক ভালো করতে পারবে। এটা নর্মাল ভালো না, অনেক ভালো করতে পারবে। এবং আমি চাই এটা তোমরা আমার কাছ থেকে শিখো। বুঝতে পারতেছো? আমি নিজেও শিখি, তোমরাও শিখো। এবং ইন ফিউচার এটা কাজ এমন না যে আমি শিখতেছি না, আমি তোমাদেরকে পড়াইতে গিয়ে এটা শিখতেছি, কারণ আমার সময় আমি এটা শিখি নাই, আমার কেউ শিখিয়েছে না। এই জন্য আমি শিখি নাই। তো আমি যেতেছি, আমি নিজেও শিখতে, তোমরাও শিখো। আমরা যাতে অন্তত 6 মাস পরে বা 1 বছর পরে বলতে পারি যে না, আমরা অন্যান্য পড়া শিখে পাশাপাশি আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছি। তুমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছো, মানে তুমি ইংলিশ মানে সব শিখে গেছো। সহজ কথা হচ্ছে এই জায়গায়, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ শিখে গেছো মানে হচ্ছে তুমি ইংলিশ রিডিং শিখে গেছো, তুমি লিসেনিং শিখে গেছো, স্পিকিং শিখে গেছো। 3টা জিনিসই শিখে হয়ে গেছে। তো তোমরা এটা করো। আমি হচ্ছে নেক্সট ক্লাস থেকে পারফেক্টনেস পড়াবো। আর তোমাদের যদি এই 18 পেজ পর্যন্ত কোনো সমস্যা থাকে, যেহেতু আমি 18 পেজ পর্যন্ত পড়াই রাখছি, ঠিক আছে, মানে এই 2টা পার্ট পড়াই না আর কি, মানে ইংলিশ থেকে বাংলা এটা আর এটা পড়াই নাই।
বুঝতে পারছো? এই দুইটা বাদে আমি এখানে এটা পড়াইছি, দেখাই আমি তোমাদেরকে, আমি এটা তোমাদের পড়াইছি, এই যে দেখো ক্লাস 6। এই যে পুলিশ কর্মকর্তা নাগরিকদের সাথে আস্থা তৈরি করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা পরিচালনা করছে, তো এটাকে আমি হাওয়াতে পড়াইছি, এই যে পুলিশ কর্মকর্তা, দেখছো? আমি এটা পড়াইছি তোমাদের। সো তোমরা এর দূর পর্যন্ত শেষ করো। মানে আমি 16 পেজ পর্যন্ত পড়াইছি, তোমরা আরো 2টা পেজ এক্সট্রা নিজেরা পড়ো। ওইটা 18 পেজ পর্যন্ত শেষ করো, তারপর হচ্ছে 19 পেজ থেকে আবার আমরা শুরু করব। শুরু করে এই মাসের মধ্যে আমরা পুরো এই 63 পেজ শেষ করে ফেলবো পরে। আর যে বাকি যে জিনিসটা টার্গেট আছে সেটাও শেষ করবো আর কি। ঠিক আছে, একটু কষ্ট করো, দেখা যাক কি হয়। বুঝছো? তো তোমরা কি করবা, এই 18 পেজ পর্যন্ত পড়ে একটা পিডিএফ বানায় পরীক্ষার সময় যেমন জমা দাও না, শুনতেছো? জি স্যার। হ্যাঁ, পরীক্ষার জি সময় যেমন, ভাইয়া। হ্যাঁ জমা দাও, এভাবে পিডিএফ বানায়া সবগুলো লেখা মানে এরা যেভাবে লেখছে এটা হুবহু এভাবে করবা, করে লেখা জমা দিবা আর কি। প্রয়োজনে একবার নিজে রাফ করবা, করে একবার একটা আরেকটা বানাইবা, বানায় জমা দিবা, দেখবা যে সিচুয়েশনটা বাড়তেছে। এরপর থেকে আমি প্রতিদিন 10টা করে সেন্টেন্স আমি নিজে বানাবো, বানায় তোমাদেরকে দেবো। তোমরা এটি লিখে আমাকে প্রতিদিন জমা দিবা, তুইলে দেখা যাবে কি এটা ডেভেলপ হবে, না হলে ডেভেলপ হবে না। প্রতি ক্লাসে 10টা সেন্টেন্স, 10টা করে তোমার হচ্ছে ওয়ার্ড এডি থাকতে দিব। এটা 10 মিনিট করে হইলো, এখানে 20 মিনিট সময় দিয়ে তারপর বাকি 20 মিনিট অন্য কিছু পড়াবো। ঠিক আছে, হ্যাঁ? কারো কিছু বলবা? না স্যার। স্যার না আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ফি আমানিল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ স্যার হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো সবাই, হ্যাঁ। ফি আমানিল্লাহ।